ভারত একটি কচ্ছপ খাওয়া দেশ, একটি সাপের দেশ। এরা সদা সর্বদা চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগতম জানাই আড্ডা টেলিভিশনের খ খ বাংলাদেশ সমীকরণ এপিসোডের প্রথম পর্বে। দর্শক, আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো ব্লগার, জনবিস্ফোরণ এবং মুক্ত বাংলাদেশ। দর্শক, যে বিজয় অর্জিত হয়েছে জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে, সেই বিজয়টি কোনো নির্দিষ্ট গোষ্ঠী, সংগঠন কিংবা রাজনৈতিক দলের একক প্রচেষ্টায় হয়নি। এটা আমরা সবাই জানি। কিছু কিছু লোক তাদের নিজস্ব ক্রেডিট নেওয়ার জন্যে নানা রকম অপচেষ্টা করতেছে, আগেও করছে, এখনও করবে। এখন তো আরও বেশি করবে, কারণ হচ্ছে যে স্বৈরাচারিত ফ্যাসিস্ট সরকারের লেসপেন্সাররা এখনও দেশে রয়ে গেছে। কেউ টাকা খেয়ে এটাকে কলুষিত করার চেষ্টা করতেছে, কেউ বা অন্য কোনো লাভের কারণে এটাকে কলুষিত করার চেষ্টা করছে। তো আমরা যারা এই বিশেষ ফ্যাসিস্ট নিধন উৎখাত অভিযানের সঙ্গে জড়িত ছিলাম, আপনারা সকলেই জানেন বাংলাদেশে গত 15 বছরের যে অফুরন্ত নির্যাতন, অসহনীয় জনজীবনের অবস্থা এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে নানা রকম অসামাজিকতা এবং বিশেষ করে সমাজের মহিলাদের উপরে যেরকম অপমানজনিত অবস্থার সৃষ্টি করা হয়েছিল এবং নানা রকমভাবে আমাদেরকে, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, তার বিরুদ্ধে সর্বপ্রথম যে মানুষটি ডাক দিয়েছিলেন তিনি হলেন আমাদের আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব। উনি প্রথম তার সম্পূর্ণ এস্টাবলিশড একটি পত্রিকা অফিসে থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে পথে হাঁটছে বলে আমাদেরকে জানিয়েছিলেন। পাশাপাশি শফিক রহমান সাহেব, জায়দিন পত্রিকার, উনিও উক্ত বিষয়ে তখনই 2009-10 সালেই কথা বলেছেন। অতঃপর হাসিনা তার 2009 সালে ক্ষমতায় বসার পর যে ঘটনাটা দিয়ে বাংলাদেশে ফ্যাসিজমের প্রবর্তনের পিলার গড়ে, সেই পিলখানা হত্যা মামলা ঘটানো হয়। অতঃপর সেই পিলখানা হত্যার মামলার থেকে বেরিয়ে আসে বাংলাদেশের সবচেয়ে গুমনাম, সবচেয়ে পিছনে থাকা অথচ সর্বাগ্রে থেকে সকল বিষয়ে গত 15 বছর যে মহাসৈনিক যুদ্ধ করেছেন, তার নাম হচ্ছেন মেজর সৈয়দ জিয়াউল হক। উনি গত 15 বছর ধরে উনার চারিপাশ থেকে যতটুক করা সম্ভব একজন সৈনিকের মতো করে, একজন দেশের দুর্দান্ত কমান্ডারের মতো কাজ করেছেন। উনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মেজর সৈয়দ জিয়াউল হক। অতঃপর এই দেশের মানুষকে নানাভাবে যে কয়েকজন মানুষ স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনারকে চিনিয়ে দেওয়ার জন্যে কাজ করেছেন, মানুষের মধ্যে মানুষের ভালো মন্দ বোঝার যে ইচ্ছাটা, যেটাকে হাসিনা গলা চিপে মেরে ফেলতেছিল, তাদেরকে যারা পরিচয় করিয়ে দিয়েছেন, সেই মানুষগুলোর মধ্যে অনেক মানুষ আছেন যারা ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছেন। সেই মানুষগুলার অবদান আমি মনে করি সবচাইতে বেশি, কারণ তারাই একমাত্র ব্যক্তি ছিলেন যারা নিজের খেয়ে বনের মোষ তাড়িয়েছেন। অর্থাৎ তারা বিদেশে বসে
বাংলাদেশের মানুষের জন্যে রাত দিন চেষ্টা করেছেন মানুষকে বোঝানোর কোনটা ভালো কোনটা মন্দ, হাসিনা কি করতেছে, কিভাবে বাংলাদেশটাকে পরাধীনতার দিকে নিয়ে যাচ্ছে, কিভাবে বাংলাদেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। উনারাই বাংলাদেশের শতকরা ৯০% মানুষকে মানসিকভাবে আন্দোলনের প্রস্তুতির যোগান দিয়েছেন। তন্মধ্যে বিশেষ কিছু ব্যক্তিবর্গের নাম আমাদের জানা উচিত, উনাদের পরিচয় আমাদের মধ্যে থাকা উচিত এবং উনাদেরকে পরবর্তী জেনারেশনে তাদের কাজ এবং তাদের পরিচিতি পরবর্তী জেনারেশনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত। তন্মধ্যে আমাদের মাঝে ছিলেন জনাব জুলকারনাইন সাঈদ, জনাব ফাহাম আব্দুস সালাম, তাসনিম খলিল, ইলিয়াস হোসেন, সর্বশ্রেষ্ঠ সর্বসমাদৃত পিনাকি ভট্টাচার্য, তারপরে বিদেশে বসে আরও কাজ করেছেন সৈয়দ ফজল আনসারি, তারপরে আরও কাজ করেছেন কনক সরোয়ার সাহেব। এর পাশাপাশি ছিলেন ইলিয়াস হোসেন, ব্যারিস্টার ফুয়াদ, আন্দালিব পার্থ, খালেদ মহিউদ্দিন, ডক্টর জাহেদ, ডক্টর শফিকুল ইসলাম, জামায়াত ইসলামীর অনেক একজন নামকরা নেতা, এবং আমাদের সবার প্রাণপ্রিয় মোসাম্মেদ ফাতিয়া আয়াত। তারপরে আরও ছিলেন বাংলাদেশে বসে যিনি অত্যন্ত দূরদর্শিতার সাথে হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলে গেছেন অত্যন্ত সফট অ্যান্ড সাউন্ডভাবে, উনি হচ্ছেন আমাদের জিল্লুর রহমান সাহেব, যিনি তৃতীয় মাত্রার উপস্থাপক। এর বাইরে একটি বিশেষ দল ছিলেন যারা হাসিনার বিরুদ্ধে কাজ করে গেছেন এবং তারা পর্দার অন্তরালে বসেই কাজ করেছেন। এরা সবাই বিদেশে বসে বাংলাদেশের মানুষের জন্যে আত্মত্যাগের মাধ্যমে রাত দিন কাজ করেছেন। আসুন আমরা সবাই তাদেরকে সদা সর্বদা তাদের যে দান, যে তাদের যে পরিশ্রম, তার সঠিক মূল্যায়ন করার চেষ্টা করি এবং তাদেরকে সঠিক সম্মানটুকু দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তী জেনারেশনকে, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের কর্মগুলা, তাদের কাজগুলাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার থেকে দেখিয়ে তাদেরকে আমরা শিখাই, যাতে করে পরবর্তীতে আবার যদি বাংলাদেশের ইতিহাসে কখনো ফ্যাসিস্টের জন্ম হয়, সেই ফ্যাসিস্টদেরকে রুখে দাঁড়ানোর জন্যে যে পথ, যে টেকনিক অবলম্বন করা দরকার, সেই টেকনিকগুলা যেন বাংলাদেশের প্রতিটি ঘরের প্রতিটি সন্তান নিজের থেকেই সর্বাগ্রে দাঁড়িয়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করি আমাদের পরবর্তী জেনারেশনকে এই শিক্ষাটা দেওয়ার, এই কাজগুলা দেখানোর। এর উপরে আমরা কেউ কেউ চেষ্টা করি এই সমস্ত কিছু সংকলন করে একটি ডকুমেন্টারি তৈরি করার। ভারত একটি কচ্ছপ খাওয়া দেশ, একটি সাপের দেশ। এরা মনে রাখবেন, ভারত কখনোই বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ব্যবসায়ী, বাংলাদেশের সকল স্তরের ব্যক্তিবর্গকে আমি পরিষ্কার একটি কথা বলে দিতে চাই, ভারত বাংলাদেশকে কখনোই সুন্দর চোখে দেখবে না। আপনাকে আপনার পা কোনো না কোনোভাবে চেপে ধরতে, আপনার পায়ে কোনো না কোনোভাবে কামড় দিতে। তাই ভারতেরকে সদা সর্বদা নেগেটিভ দৃষ্টিতে রেখে আমরা পজিটিভ দিকে আগাবো। অর্থাৎ আমরা ভারত আমাদের কি ক্ষতি করতে পারে, কিভাবে করতে পারে, সেই রাস্তাগুলা সদা সর্বদা আমাদেরকে চিহ্নিত করে সেগুলাকে সরু করে দিতে হবে। অর্থাৎ কচ্ছপ আর সাপের রাস্তা
গুলা বন্ধ করে দিতে হবে। তবেই একদিন ধীরে ধীরে বাংলাদেশের মানুষ শতভাগ শান্তির মধ্যে না থাকতে পারলেও অন্তত ৯৫ ভাগ শান্তিতে থাকবে। আর ভারতের দালাল, ভারতের এজেন্সি, ভারতের তোষামোদকারী, ভারতকে তেল মারা এ জাতীয় যত প্রতিষ্ঠান আছে সেগুলোকে কিভাবে নষ্ট করে দেওয়া যায় সেই জন্যে আমাদের সবাইকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে। ওই লোকগুলাকে চিহ্নিত করে কিভাবে পৃথিবীর বুক থেকে নাই করে দেওয়া যায় সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। সেগুলাকে সঠিক পথে, সঠিক নিয়মে আমাদেরকে করতে হবে। কখনো অপশক্তির হাত থেকে সদা সর্বদা আমাদেরকে মুক্ত রাখতে হবে। যে যত ভালো কাজই করুক, যখন গদিতে থাকবে সে যদি সঠিকভাবে কাজ না করে, তাকে মুগুর দেওয়ার জন্যে যে মুগুরের প্রয়োজন সেই মুগুর আমাদের সবসময় তৈরি রাখতে হবে। আমরা এই ব্লগারদেরকে শ্রদ্ধার সঙ্গে মনে রেখে যে জনবিস্ফোরণের সৃষ্টি তারা করতে পেরেছেন, সেই জনবিস্ফোরণ থেকে যে বাংলাদেশ মুক্ত হয়েছে, সেই মুক্ত বাংলাদেশকে শ্রদ্ধা, ভক্তি ও আমাদের নিষ্ঠার সাথে ধরে রাখার চেষ্টা করি। আসুন সবাই মিলে সত্যিকার বাংলাদেশ গড়ার জন্যে চেষ্টা করি। অতএব আসুন আমরা আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে মানসিকভাবে প্রস্তুতি নেই এবং আমাদের দেশটাকে সুন্দর করার জন্যে একটি সুন্দর ব্যবস্থাপনার পক্ষে সকলে মিলে কাজ করি। ১০ মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বাংলাদেশ জিন্দাবাদ।